সবাইকে স্বাগত জানাচ্ছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি স্থানীয় সরকার নির্বাচন ও রাজনৈতিক চ্যালেঞ্জ। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন সোহরব হাসান, সম্পাদক চর্চা.com, তিনি যুক্ত আছেন আমার সাথে। যুক্ত আছেন রাশেদ খান, বিএনপি নেতা, তিনি আছেন আমার সাথে যুক্ত আছেন ডাক্তার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। তিনজনকে স্বাগত জানাই। এবং যেমনটা বলছিলাম, স্থানীয় সরকার নির্বাচন ও রাজনৈতিক চ্যালেঞ্জ। জানা যাচ্ছে যতদূর এবছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে এবং সবগুলি রাজনৈতিক দল আসলে এবারে জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনটিকে অনেক গুরুত্ব দিয়ে দেখছে। কে কতটুকু গুরুত্ব দিয়ে দেখছে আপনাদের প্রত্যেকের কাছে জানতে চাইবো। আমি আলোচনা ডাক্তার মিজানুর রহমানকে দিয়ে আজকে শুরু করতে চাই। প্রসঙ্গ যেটি রেখেছি সেটি দিয়েই আমি আসলে শুরু করতে চাই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সামনে এখন চ্যালেঞ্জ কি? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সম্মানিত দুজন সহ আলোচক এবং দেশ টিভির দর্শক শ্রোতাকে। দেখুন, এই যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে প্রসঙ্গটা আনছেন এবং এটা বেশ কিছুদিন ধরে আলোচনায় আসছে, রাজনীতির মাঠে এটা সবচেয়ে আলোচনার একটা বিষয়বস্তু হিসাবে পরিণত হয়েছে। সরকারকে পরিষ্কার করা দরকার, কারণ সরকার এই ব্যাপারে কি পদক্ষেপ নিতে যাচ্ছে, এক একজন এক এক রকম বক্তব্য আমরা দেখছি। যেমন নির্বাচনের আগে সবগুলো রাজনৈতিক দলকে যদি আমি কোট করি, বিএনপি, জামাত এবং এনসিপি, তাদের শীর্ষ নেতারা রাজনীতির মাঠে যে প্রকাশ্যে বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কম অপরাধ করেছেন বা যাদের বিরুদ্ধে সেরকম অভিযোগ নেই, তারা আমাদের দলে আসতে পারেন। এবং জামাত সহ অন্যান্য দল তাদেরকে তাদের দলে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করেছেন প্রকাশ্যে। আবার ভোটের মাঠে বলেছেন যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু তারা অপরাধ করেননি, সেই মামলায়ও তাদেরকে সহযোগিতা করা হবে। এরা শীর্ষ নেতারা বলেছেন, আমি নাম বলে সময় করছি না, সবাই জানে, দেশের লোক। নির্বাচনের পরে আপনি সেই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন আইনিভাবে জাতীয় সংসদে। আমরা সবসময় বলেছি এবং বিশেষ করে ডক্টর ইউনূসের সরকার যখন এই আওয়ামী লীগকে নির্বাহী আদেশে তার কার্যক্রম নিষিদ্ধ করে, সেটাকে আমরা বলেছি যে এটা যথাযথ না। এবং আমার জানা আছে বিএনপি সহ অন্যান্য দলও বলেছে যে নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সঠিক হচ্ছে না। দ্বিতীয়ত, জামাত ইসলামীকে আপনি যদি দেখেন, শেখ হাসিনা নিষিদ্ধ করেছিল নির্বাহী আদেশে, টেকে নাই, জনগণ এটা ভালোভাবে নেয়নি। রাজনীতিকে রাজনীতির মাঠেই মোকাবেলা করতে দিতে হবে। আমার সংবিধানে আছে জনগণ রাষ্ট্রের মালিক, তো সে মালিকানা প্রতিষ্ঠা করবে কিভাবে? সে নির্বাচনে প্রতিনিধিত্ব সে তৈরি করবে, সে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করবে, যেটা দীর্ঘদিন ধরে এই নির্বাচন ব্যবস্থা আমাদের এখানে যথার্থ ছিল না, একদলীয় ভাবে। এবং কোন কোন ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন যে দিনের ভোট রাতে করা হয়েছে, অর্থাৎ গণতন্ত্রকে নির্বাসিত করা হয়েছিল, যেটা আমার মুক্তিযুদ্ধ বলেন এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে সবচেয়ে বড় অন্তরায় সৃষ্টি করা হয়েছিল। এখন যে চ্যালেঞ্জটা আসছে, এখন আপনি একটি রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ করছেন, আবার বলছেন যে তারা যদি নির্বাচনে আসে তাহলে কোনো অসুবিধা নাই, ওয়েলকাম। এখন আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক কিংবা নেতাকর্মী পদে ছিল কিংবা সমর্থক এক একটা এলাকায় হত্যা চেষ্টা মামলার নামে কিংবা একটা হত্যাকাণ্ড মামলার নামে 300-400 লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলার তদন্ত এখনো শেষ হয়নি, কিংবা তারা কারাগারে আছে, অনেকে পলাতক আছে। যারা কারাগারে আছে, বিচার হওয়ার আগেই তারা এতদিন কারাগারে, তারা জামিন পাচ্ছে না, এবং তারা যদি জামিন পায় তাহলে আরেকটা মামলায় তাদেরকে জেল গেট থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে শেখ হাসিনার পরে যে ইউনূস সরকারের যে শাসনামল ছিল, সেখানে তো বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর একটা সংকটে ছিল, কারণ শেখ হাসিনার সরকারের পরে এখানে মবের রাজত্ব হয়েছিল, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল, এবং বিচারাঙ্গনে যদি দেখেন এজলাসের মধ্যে ঢুকে যে যাদেরকে আসামি বলা হচ্ছে এবং বিনা বিচারে তাদের উপর আক্রমণ করা হয়েছিল, তাহলে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছিল, পুলিশ প্রশাসন ভেঙে পড়েছিল,
এবং মবের রাজত্ব তৈরি করা হয়েছিল, তাহলে তো আমরা যে একটা পরিবর্তনের জন্য আন্দোলন অভ্যুত্থান করে আমরা যে একটা সরকার বসালাম, সেটা তো মানুষের আকাঙ্ক্ষা হলো না। এখন আপনি যদি বলেন যে দলকে নিষিদ্ধ করলেন, কিন্তু তারা নির্বাচনে আসলে আপত্তি নাই, কিভাবে আসবে? এখন ধরুন ওই এলাকায় যারা আছে তারা তো চিহ্নিত এই ব্যক্তিটা আওয়ামী লীগ করে। এখন ধরেন বিএনপির যিনি প্রার্থী আছেন, আমি কথার কথা বলছি, আওয়ামী লীগের লোকের সঙ্গে কিন্তু স্থানীয় পর্যায়ে একটা সমঝোতা হচ্ছে যে আমি প্রার্থী হব, আমাকে সমর্থন দেবে একাধিক প্রার্থী, তাদের কিন্তু প্রোটেকশন সামাজিকভাবে দিচ্ছে। কারণ এই রাষ্ট্রে ধরেন 30 ভাগ লোক তো আওয়ামী লীগের সমর্থক কিংবা নেতা কর্মী আছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। তারা তো সব ইন্ডিয়া চলে যায় নাই। তাহলে এই লোকেরা তো এখনো বাংলাদেশে আছে, মামলা মকদ্দমা মব সবকিছু মোকাবেলা করে টিকে আছে সমঝোতার ভিত্তিতে। অন্য জায়গায় জামাতের যে প্রার্থী আছে সেও কিন্তু আওয়ামী লীগের বলছে যে আমরা কিন্তু তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি, এবং এনসিপিও শীর্ষ নেতারা তাদের বলছে তোমাদের কোনো অসুবিধা নেই। এটা তো জাতীয় নির্বাচনের আগে থেকেই বলা হচ্ছে। এই যে অবস্থাটা, তার মানে কি জাতীয় নির্বাচন নিয়ে এবং আমার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একদিকে আপনি তাকে নিষিদ্ধ করছেন, আর একদিকে তাদেরকে ভোট নিজের দিকে টানার জন্য কিংবা আপনার দলে তাদের নেওয়ার জন্য যে ধরনের কথাবার্তা বলছেন, এটা দ্বিচারিতা, এটা ঠিক না। ওকে 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 আমি ফিরবো ডাক্তার মিজানুর রহমান আপনার কাছে। এটি দ্বিচারিতা, এই দ্বিচারিতার প্রসঙ্গ থেকেই আমি আসলে রাশেদ খানের কাছে চলে যেতে চাই। দল নিষিদ্ধ অথচ রাজনৈতিক দলগুলো, আমি বিএনপির জায়গা থেকে আপনাকে জিজ্ঞেস করতে চাই, সরকার দল সারা দেশ পরিচালনা করছে যে দল, সে দলের পক্ষ থেকেও বলা হচ্ছে যদি আওয়ামী লীগ করা মানে নির্দোষ আওয়ামী লীগ হয়, তবে সেক্ষেত্রে তারা বিএনপির রাজনীতি করতে পারবে। তারা আসলে কি রাজনীতিটা করবে বিএনপির রাজনীতিতে এসে, এবং নির্দোষ আওয়ামী লীগ বলতে বিএনপি কি বোঝাচ্ছে? সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। বিএনপির কোনো দায়িত্বশীল নেতা এই ধরনের কোনো বক্তব্য দেয়নি যারা নিরপরাধ আওয়ামী লীগ তারা চাইলে বিএনপি করতে পারবে। বরং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বক্তব্য দিয়েছিলেন, এমনকি প্রেস নোটও দিয়েছেন যে এই মুহূর্তে আসলে দলে যোগদান বন্ধ। তাহলে সেক্ষেত্রে আসলে কিভাবে আসলে মানে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগদান করছে সেটি আমার বোধগম্য নয়। তবে আমরা দেখেছি এনসিপির আহ্বায়ক গণ অভ্যুত্থানের পোস্টার বয় তিনি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বললেন যারা ছাত্রলীগের আছেন, যারা অপরাধ করেন নাই, তারা চাইলে এনসিপিতে যুক্ত হতে পারেন। আবার আপনি বলছেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং যারা অপরাধ করেছে তাদের বিচার। যতক্ষণ না পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে তাদেরকে আপনার দলে আপনি আহ্বান করতে পারেন না। আপনি বলছেন যে মুজিববাদ নিপাত যাক, তাই না? আপনি বলছেন যে আওয়ামী লীগকে নির্মূল করতে হবে। তাহলে কি আওয়ামী লীগের লোকজন আপনার দলে যোগদান করিয়ে নির্মূল করবেন, নাকি তাদের বিচার করে নির্মূল করবেন? সেটা নিয়ে আসলে আমার মনে হয় যে আলোচনা হওয়া দরকার। তবে এই যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে, এই আওয়ামী পুনর্বাসন প্রক্রিয়ার মাস্টার মাইন্ড নাহিদ ইসলাম। দেখেন তার দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে। আজকে নিশ্চয়ই গণমাধ্যমের সংবাদ আপনি দেখেছেন যে কিভাবে চট্টগ্রামের এনসিপি নেতা তিনি আওয়ামী লীগের ছাত্রলীগের মিছিলকে প্রোটেকশন দিচ্ছেন, রাস্তা ভাড়া দিয়েছেন। মানে তুমি মিছিল করো, আমাকে কিছু বিকাশে বা কিছু ক্যাশে মালপানি দিলেই হবে। ধান্দা তো এটাই যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা কামানো। আমরা দেখি নাই যে সেই 5 আগস্ট হাসিনার পতন হয়েছে, আর 7 আগস্ট থেকে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছে হান্নান মাসুদ। নিশ্চয়ই এই সংক্রান্ত সংবাদ আপনি গণমাধ্যমে দেখেছেন। শহীদের রক্ত শুকায় নাই, শুধুমাত্র এমপি হওয়ার জন্য তারা আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছে। এটা কি সংস্কার? মানে মানুষ কি রক্ত দিল, জীবন দিল আওয়ামী লীগের সাথে মিটিং করার জন্য আর এমপি বানানোর জন্য? আপনারা যে সংস্কারের কথা বলেন, মানে এনসিপির আমাদের ভাই ব্রাদাররা, আমার শুনতে খুব লজ্জা লাগে। আমার কাছে আজকাল মনে হয় যে সংস্কার শব্দটা একটা গালি। মানে একসময় আমরা দেখি না যে ফখরুদ্দিন মঈনুদ্দিন তারা সংস্কারপন্থী, মানে সংস্কার চাই। সংস্কার শব্দটার প্রতি মানুষের এক ধরনের বিতৃষ্ণা সৃষ্টি হয়েছিল।
সেইটাকে আবার ডক্টর মোদি ইউনূস এবং আমাদের ঐক্যমত কমিশনের আলী রিয়াজ স্যাররা তারা এটাকে জনপ্রিয় করলেন। যদিও সংস্কার শব্দটা বাংলাদেশে খুব নেতিবাচকভাবে আমরা সবসময় উচ্চারিত হতে দেখেছি। এই জন্য যেহেতু এইটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে, বিএনপি বলছে রাষ্ট্রের পুনর্গঠন, অর্থাৎ বিএনপি এই রাষ্ট্রের পুনর্গঠন করতে চায় ৭১-এর পরে, যেটা আসলে হওয়া দরকার ছিল, কিন্তু আওয়ামী লীগ সেটা আসলে করতে পারে নাই। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট, আমি ১ মিনিটে শেষ করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এই রাষ্ট্রের পুনর্গঠন শুরু হয়েছিল। এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই রাষ্ট্রের পুনর্গঠনের কাজ শুরু করেছেন। আমাদের সকলের দায়িত্ব তাকে সহযোগিতা করা। এখন সেই সহযোগিতার অংশ হিসেবে, আমি শেষ করি এটা, আপনি যে প্রশ্ন করেছিলেন সেটার উত্তর, এই সহযোগিতার অংশ হিসেবে স্থানীয় নির্বাচনগুলো যাতে ফেয়ার হয় সেজন্য বিএনপি কাজ করছে এবং ইতিমধ্যে বলা হয়েছে যে এই বছরের মধ্যেই স্থানীয় নির্বাচন কার্যক্রম শুরু হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি স্থানীয় নির্বাচন পর্যন্ত যাতে সরকার টেকসই না হয়, এই জন্য এই জামাত আল ইসলাম তারা এখন চক্রান্ত শুরু করেছে। তারা ৩ দিনে সরকার ফেলিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, ১৬ দিনে সরকার ফেলিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে। এইভাবে তো হয় না। ফিরবো সবগুলো প্রশ্ন আমি আসলে সোহরাব হাসান আপনার কাছে জমা রেখে গেলাম। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে নেওয়ার চেষ্টা করব একটা বিরতির পরে। অবশ্যই দর্শক, একটা বিরতির পরে দেশ সাম্প্রতিক নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। স্থানীয় সরকার নির্বাচন ও রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম। আমি বিরতির পর শুরুতেই সোহরাব হাসান আপনার কাছে চলে যেতে চাই। অনেকগুলো প্রশ্ন জমেছে, তার মধ্যে যে বিষয়টি সেটি হলো রাজনৈতিক দলগুলোর চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, এবং সেই সাথে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, তার কার্যক্রম রয়েছে। সেক্ষেত্রে সেটি নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা সেই বিষয়টির, এবং দল নিষিদ্ধ অথচ তোমার ভোট চাই, কোন দলই, কোন রাজনৈতিক দলই সেই প্রতিযোগিতা থেকে পিছিয়ে আছে কিনা? সোহরাব হাসান। ধন্যবাদ। আপনার সেই সঙ্গে দুই সহ আলোচককে শুভেচ্ছা। আমি বিষয়টি অন্যভাবে দেখতে চাই। স্থানীয় সরকার তো কেন্দ্রীয় সরকারের বাইরে না, বাংলাদেশ ভূখণ্ডের বাইরেরও কোনো সংস্থা না। কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করবে, তার একটা নির্বাচন হয়েছে, নির্বাচনে একটা দলকে দায়িত্ব দিয়েছে, নির্বাচিত করেছে, তারা সরকার গঠন করেছে। স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। বিভিন্ন সংস্থা আছে আমাদের, চারটা স্তরের নির্বাচন হয়, সিটি কর্পোরেশন, পৌরসভা, গ্রাম অঞ্চলের ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ। তো এটি কি বিএনপির মুখোমুখি এখন যে ক্ষমতায় আছে, বা তার বিরোধী কোনো শক্তি, অথবা এই পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ কি বিএনপির পক্ষে কেউ, বিপক্ষে কেউ? স্থানীয় সরকার নির্বাচন তো এটা হওয়ার কথা না। দলীয় প্রতীক যেহেতু থাকছে না, দলীয় প্রতীক থাকলেও তারা তো কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করতে পারে না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে অসহযোগিতা করতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতা না করতে পারে। কথা হচ্ছে যে আজকে আমরা তো এর আগে দেখেছি আমাদের যতটুকুই গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক কাঠামো ছিল, তার মধ্যেও অন্তত 90 পরবর্তী সময়ের কথা বলি, সেটি বিএনপি কেন্দ্রে ক্ষমতায় ছিল, বিএনপি সরকার ছিল। আওয়ামী লীগের ঢাকা চট্টগ্রাম দুইটি বড় সিটি কর্পোরেশন আওয়ামী লীগের জনপ্রতিনিধি ছিল, মেয়র ছিল। আবার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 5টি সিটি কর্পোরেশন, ঢাকা, বরিশাল, বরিশাল, রাজশাহী, গাজীপুর, সিলেট, বিএনপির নেতা ছিলেন। তাতে কোনো অসুবিধা হয়েছে বলে মনে হয় না, বা যদি হয়ে থাকে, এবং একবার তো আওয়ামী লীগ সরকার যে গাজীপুরের যিনি মেয়র ছিলেন বিএনপি থেকে, তার বিরুদ্ধে মামলা করেছেন, হয়রানি করেছেন, জেলে পাঠিয়েছেন। এখন যদি উদ্দেশ্যটা এটা থাকে যে বিরোধী দলের কেউ আসলে তাকে শায়েস্তা করতে হবে, তাকে দায়িত্ব দেওয়া হবে না, তার বিরুদ্ধে মামলা দিতে হবে, তাহলে হচ্ছে এক ধরনের। আর যদি গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হয়, বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটি যদি রক্ষিত হয়, তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা না। যেটি হচ্ছে দলীয়ভাবে এই নির্বাচন হচ্ছে না। এখন দলের পরিচয় তো আর মানুষ নির্বাচন দাঁড়ানোর পরেই তো মুছে যাবে না।
বাংলা স্থানীয় পর্যায়ে সবাই জানে কে কোন দল করে, কে কোন নীতি আদর্শে বিশ্বাসী। সেক্ষেত্রে মানুষ যাকে পছন্দ করবে তার নীতি আদর্শ, এবং এখানে ব্যক্তি হিসেবেই কিন্তু নির্বাচনে প্রার্থী হবে। এখানে দলীয় পরিচয় কেউ হবে না, সেটি এমনকি ক্ষমতাসীন দলেরও দলীয় পরিচয় কেউ প্রার্থী হবে না। প্রার্থী হবে আমি অমুক, বাবার নাম অমুক, এই এলাকার ভোটার, আমার ভোটার নম্বর এত, আমি এলাকায় এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। যদি নির্বাচন কমিশনের যেসব শর্ত সেটা যদি পূরণ করে তিনি প্রার্থী হবেন। পরবর্তীকালে নির্বাচনী প্রচারে যেটি বলতে পারেন যে সেখানে বিএনপি একটা অবস্থান রাখবে, এবং বিএনপির সমর্থিত প্রার্থীর পক্ষে যে তাদের যে বক্তব্য সেটা দিবে, অন্য দলের দিবে। সেখানে যে দলটির কার্যক্রম নিষিদ্ধ সেই দলটির একটা প্রতিকূল অবস্থায় ঠিকই। আবার তার এরকম যদি নেতা থাকে যে ব্যক্তিগত ভাবমূর্তি, তার দক্ষতা, তার অভিজ্ঞতা, তার পরিচ্ছন্ন রাজনীতি, সেটি যে কোনো প্রতিকূল পরিবেশে নির্বাচিত হওয়ার মতো, তাহলে তাকে আটকানো খুব কঠিন। উদাহরণ হিসেবে বলি, সমস্ত দেশে আওয়ামী লীগের জয় জয়কার ছিল, সিলেটে কিন্তু আরিফুল হক জিতেছিলেন একজন, এবং তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কিন্তু এই যে জয়ী হওয়া, অর্থাৎ সেই নির্বাচনে এটুক নিশ্চয়ই রাশেদ খানও স্বীকার করবেন যে অন্য জায়গায় কারচুপি জবরদস্তি যাই হোক, সিলেটে সেই জবরদস্তির ফল আমরা দেখিনি। সেখানে জনগণ যাকে চেয়েছে তিনিই নির্বাচিত হয়েছেন। আজকে বিএনপির ক্ষমতায়, বিএনপি যদি এই শর্তটি পূরণ করে, জনগণ যাকে চাইবে তিনিই নির্বাচিত হবেন। কে কোন দলের, কে কোন মতের, এটা দেখার বিষয় না। তাহলে কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনে কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি এটাই থাকে যে আমি ওই সিটি কর্পোরেশনে অমুককে নিয়ে আসব বা অমুককে আসতে দেব না, সেটি নিষিদ্ধ দল হোক আর অনিষিদ্ধ দল হোক, এই মানসিকতা থাকলে, বা রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের মধ্যে এই মনোভাব যদি কাজ করে, তাহলে কিন্তু এই নির্বাচনটি হবে সেই আগের মতো না হলেও এক ধরনের চাপিয়ে দেওয়া নির্বাচন, এক ধরনের মন মতো নির্বাচনে সাজানো। আর ভোট টানার বিষয়টি, ভোট টানার এটা তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বললেন। স্থানীয় নির্বাচনেও যেহেতু এখানে দলীয় প্রতীক হবে না, দলীয় প্রতীক যখন হবে না, তখন একই দলের একাধিক প্রার্থী হবে, সব জায়গায় না হলেও অনেক জায়গায় হবে। এবং সে তখন হবে যে আমার যে প্রতিদ্বন্দ্বী, যেটি রাশেদ খানও যার ভুক্তভোগী, রাশেদ খানের যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন অন্য একটি দলের, কিন্তু তার দল থেকে একজন বিদ্রোহী প্রার্থী হয়েছে। ওই বিদ্রোহী প্রার্থী নিশ্চয়ই চেয়েছেন যে তার প্রতিদ্বন্দ্বী না জয়ী হয়ে অন্য দলের প্রার্থী জয়ী হোক, এবং এটি অনেক জায়গায় হয়েছে। আর এটা যে শুধু বিএনপির ক্ষেত্রে হয় তা না, আওয়ামী লীগের ক্ষেত্রেও হয়েছে, জামাতের ক্ষেত্রে হয়তো হয় না, কারণ জামাতে কোনো একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন এবং তিনি বোধহয় জয়ী হয়েছিলেন, আর কোনো বিদ্রোহী প্রার্থী হয়নি। অর্থাৎ একটি দলের শৃঙ্খলা কতটা মজবুত হলে এরকম দলীয় কর্তৃত্ব বা দলীয় নির্দেশ মান্য করাতে পারে, অন্য দলের ক্ষেত্রে হয়নি। মিজান ভাইয়ের যে দল গণফোরাম থেকে 18 নির্বাচনে দুজন না কজন, দুজন সংসদ সদস্য হয়েছিলেন। তার একজন অলিখিতভাবে আওয়ামী লীগে ফিরে গেলেন, আর একজন শেষ পর্যন্ত ছিলেন কিন্তু তিনি ভূমিকা রাখতে পারেননি। তো এটা সার্বিক পরিবেশের উপর নির্ভর করে, কারণ তিনি যিনি ভূমিকা রাখতে পারেননি তিনি আক্রান্ত হয়েছেন তখনকার ক্ষমতাসীন দলের কাছে। এখন বিএনপি থেকে যদি এই বার্তাটি দেয় যে স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় সরকারের সরকার প্রধান সহ কেউ কোনো হস্তক্ষেপ করবে না, তাহলে এই স্থানীয় সরকারের জন্য অন্তত চ্যালেঞ্জ হবে। আমি একটু রাশেদ খানের কাছে একটু জেনে যেতে চাই যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতিটা কেমন, বিএনপি কি ভাবছে, একটু যদি জেনে যেতে পারি। রাশেদ খান, দেখেন, স্থানীয় নির্বাচনে অবশ্যই বিএনপি ভালো করবে, কারণ জাতীয় নির্বাচনে এদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। সুতরাং স্থানীয় নির্বাচনে বিএনপিকে কেন ভোট দিবে না? আর যদি বলুন যে বিএনপির সমালোচনা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব থেকে বেশিই হয়েছে, ষড়যন্ত্র হয়েছে যাতে করে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরতে না পারেন,
এই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা গ্রুপ ব্যাপকভাবে চেষ্টা করেছে। যদি জনাব তারেক রহমান দেশে না আসে সেক্ষেত্রে বিএনপির পরাজয় হবে আর জামাত এবং এনসিপির জয় হবে, এই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা গ্রুপ আসলে অগ্রসর হচ্ছিল। কিন্তু শত ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি দেশে এসেছেন এবং এদেশের জনগণ তাকে দায়িত্বে বসিয়েছেন। তিনি যেহেতু এই মুহূর্তে দেশে আছেন, দেশ পরিচালনা করছেন, সুতরাং জাতীয় নির্বাচনের থেকে স্থানীয় নির্বাচনে বিএনপির ফলাফল ভালো হবে। আর জামাত ইসলাম ভাই যেটি বললেন, হ্যাঁ, তারা যেহেতু জান্নাতের লোভ দেখিয়ে রাজনীতি করায়, তাদেরকে আসলে ইসলামিক দল কতটুকু বলা যায় না সেটি আমরা সবাই এখন বুঝতেছি। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইসলামী ব্যাংক যেমন ইসলাম নয়, ঠিক জামাতি ইসলাম এটাও আসলে ইসলাম নয়। আসলে তো তাই, জামাত মূলত ইসলামকে ব্যবহার করে চাঁদাবাজি করছে। তার একটি প্রমাণ আমরা দেখলাম যে বর্তমান জামাতের যিনি এমপি শফিকুল ইসলাম মাসুদ সাহেব, তিনি যে সময় আসলে তার কর্মীদের সাথে তিনি ভিডিও কনফারেন্সে কথা বলছেন, সেই সময় তিনি বলছেন যে তোমার বইয়ের চিকিৎসার জন্য 2 লাখ টাকা খরচ করে ফেলাও আর মাত্র 5,000 টাকা বাইতুল মালের অনুদান হিসেবে দিতে পারো না, তোমার কাছে কি বইয়ের চিকিৎসা আগে নাকি এই চাঁদা আগে? দেখছেন কিভাবে চাঁদাবাজি করছে। আবার এরপরে আবার কোরআন থেকে তেলাওয়াত করছে। এই কথা বলার পরে মানে কোরআন থেকে তেলাওয়াত করছে। তার মানে কি এই যে জামাত ইসলামের এমপিরা ধর্ম ব্যবসায়ী এবং তারা এক ধরনের ফটকাবাজ। শফিকুল ইসলাম মাসুদ আমি মনে করি একজন ফটকাবাজ এমপি। তিনি বললেন কয়েকদিন আগে, আমি কি জিনিস হাসিনারে জিজ্ঞেস করে আইসেন, আমি কি জিনিস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় সন্ত্রাসী তাকে জিজ্ঞেস করেন। মানে সে বিশাল জিনিস, সে হলো বিশাল একটা ফটকাবাজ। তিনি আরো বললেন যে আমি ওসিকে সরিয়েছি 2 ঘন্টার মধ্যে, মেজরকে সরিয়েছি 2 ঘন্টার মধ্যে। মানে বিশাল পাওয়ারফুল, সেনাবাহিনীর থেকেও তিনি পাওয়ারফুল, তার ক্ষমতা এরকম বুঝাইতে চাচ্ছেন। আমি সবসময় বলি যে অন্তর্বর্তীকালীন সরকার যে আসলে জামাতি সরকার, এনসিপি সরকার, এই শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যই তো তার একটা প্রমাণ। তারা ওসি সরিয়ে দেয়, মেজর সরিয়ে দেয়, কতটা পাওয়ারফুল। সর্বশেষ বলি, এই জামাত আল ইসলাম তারা, আমি কিন্তু জামাত ইসলাম বলছি না, জামাত আল ইসলাম, এই জামাত আল ইসলাম এখন চক্রান্ত শুরু করেছে যাতে করে বাংলাদেশ ব্যর্থ হয়। আজকে দেখেন নাই যে তাদের সবার নজর ইসলামী ব্যাংকের দিকে। কারণ কি? কারণ শিবিরের কর্মসংস্থান ব্যাংক হলো ইসলামী ব্যাংক। এইখানে শিবিরের নেতাদেরকে চাকরি দেওয়া হয়, তোমরা চাকরি করো আর মাস শেষে যে বেতন পাবা সেখান থেকে 5,000 টাকা দলীয় ফান্ডে দিতে হবে। আজকে জুলকারনাইন শাহের ভাই একটি ভিডিও পোস্ট করেছেন, নিশ্চয়ই খেয়াল করেছেন। সেখানে তিনি প্রমাণ দিয়েছেন কিভাবে ইসলামী ব্যাংকের কর্মকর্তার কাছ থেকে জামাতের একজন নেতা এসে 5,000 টাকা দাবি করছে, তাকে টাকা দিতে হবে অন্যথায় চাকরি থাকবে না, এভাবে হুমকি দেওয়া হচ্ছে। 30 সেকেন্ড। তো আজকে ইসলামী ব্যাংক নিয়ে এত কান্না কেন, অন্য ব্যাংক নিয়ে কান্না নাই কেন? একটাই কারণ যে আপনারা ইসলামী ব্যাংককে দখল করেছিলেন। মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা ইসলামী ব্যাংক দখল করলো। আওয়ামী লীগের সময় আপনাদের যে বউদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন না, আমরা লক্ষ্য করছি এখন জামাতে ইসলামের যারা নেতারা আছে, কর্মীরা আছে, তাদের বউদেরকে এখন তারা ওই মতিঝিলে নামিয়ে দিয়েছে। এর আগে নামাইছিল সাধারণ গ্রাহক বেশে জামাতের নেতারা, ধরা খেয়ে গেছে, এখন তারা তাদের বউদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিল। ধিক্কার জানাই যারা শুধুমাত্র এইভাবে দখলের জন্য, যারা এইভাবে চাঁদাবাজির জন্য বউদেরকে রাস্তায় নামাইতে পারে, তারা আর যাই বলেন আমি মনে করি মানুষ হইতে পারে না। একটা বিরতি নিয়ে আসলে স্থানীয় সরকার নির্বাচনে এই যে বলছেন যে অর্থের ছড়াছড়ি কিংবা পেশি শক্তির যে বিষয়টি, সেই বিষয়টিও কতটুকু প্রভাব ফেলবে, একটা বিরতির পরে ফিরে এসে জানবো। দর্শক থাকুন দেশ প্রতীকের সাথে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। স্থানীয় সরকার নির্বাচন ও রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম। আমি এই অংশে ডাক্তার মিজানুর রহমান আপনার কাছে চলে যেতে চাই আলোচনা নিয়ে। সেটি হলো যে এর আগে রাশেদ খান যেমন বলছিলেন কিংবা সোহরাব হাসান বলছিলেন, স্থানীয় সরকার নির্বাচনে এক ধরনের যেহেতু দলীয় প্রতীক থাকছে না, অনেকেই অংশগ্রহণ করবে, বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বাড়বে কিংবা একই দল থেকে একাধিক প্রার্থীর সংখ্যা বাড়বে। এটি এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করবে এবং সেই সাথে ভোট কেনা
বেচা এই বিষয়টিও আছে, মানে অর্থ এবং পেশি শক্তি দুটি প্রদর্শনেরই কিন্তু এক ধরনের বিষয় আছে। সরকারের কি করণীয় এসব ক্ষেত্রে আপনার কি মনে হয় ডাক্তার মিজানুর রহমান? দেখুন, সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন হয়ে দাঁড়াচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। আপনি যদি দেখেন, যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে আমরা যে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করলাম, তারা কিন্তু জনজীবনের স্বস্তি ফিরিয়ে এনে দিতে পারে নাই। একটি নির্বাচনের মধ্য দিয়ে এখন একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতা এসেছে, জনগণ একটা স্বস্তি ফিরে পেয়েছে। কিন্তু এখানেও আমরা যারা এই 15-16 বছর একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, এদের মধ্যে একটা বিভক্তি এবং বিভাজন তৈরি হয়েছে, এবং সেই জায়গায় হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। আপনি যদি খেয়াল করে দেখেন, রাশেদ ভাই কিছুটা বলেছে পরিষ্কার, যে আপনি যারা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা রাষ্ট্র নির্মাণ করলো, আজকে আপনি যদি খেয়াল করে দেখেন, যারা এই রাষ্ট্র নির্মাণের বিরোধিতা করেছিল, যারা পাক বাহিনীর সাথে আমাদের মা বোন বলেন, মুক্তিযোদ্ধাদের বলেন, নির্বিচারে হত্যা করেছে, আজকে তারা এই অভ্যুত্থানের মধ্যে দাঁড়িয়ে কি করছে? তারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করছে। এবং কথা তো আমি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার সঙ্গে আমার লন্ডনে বৈঠক হয়েছিল, আমি স্পষ্ট বলেছিলাম যে শহীদ রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশে একটি রাষ্ট্র নির্মাণের ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। সুতরাং বিএনপি একটি মুক্তিযুদ্ধের পক্ষের একটি রাজনৈতিক শক্তি, এটা তো অস্বীকার করার উপায় নাই। কিন্তু আজকে যদি আপনি দেখেন, তারকে কে চ্যালেঞ্জ করছে? এই 15-16 বছর ধরে এই স্বাধীনতা বিরোধী চক্র যারা রাষ্ট্রের উপরে খামচে ধরেছিল, তারা কিন্তু বিএনপির কাছে সহযোগিতা নিয়েছিল, নির্বাচন বলেন সর্বত্র। আজকে তারা কিন্তু এই রাষ্ট্রটা যাতে সঠিকভাবে গণতান্ত্রিক ধারায় পরিচালিত হয়, সেই জায়গায় সবচেয়ে বাধাগ্রস্ত করছে তারা। আজকে যদি স্থানীয় সরকার নির্বাচন করেন, আপনি দেখেন ইসলামী ব্যাংক সহ বিভিন্ন অর্থনৈতিক খাত, আপনি যেটা বলবেন, সেখানে কালো টাকা বলেন আর ধলা টাকা বলেন, ব্যাংকের মধ্যে আজকেও নিউজ আছে যে এই ইসলামী ব্যাংক থেকে টাকা তোলা হচ্ছে, 5,000 করে বিভিন্নভাবে তোলা হয়েছে, নানানভাবে রিপোর্ট আসছে। এই টাকাগুলো কিন্তু এই নির্বাচনের মাঠে ব্যবহার করা হচ্ছে। সুতরাং একটা চ্যালেঞ্জ কিন্তু এখানে রাজনীতির মাঠে, সেটা হলো যে আমরা যাই বলি না কেন, মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তিটা রাজনীতির মাঠে ছিল দীর্ঘদিন ধরে, এই অভ্যুত্থানের পরে এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির এখন রাজনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়েছে। এই চ্যালেঞ্জ বিএনপি কতটুকু মোকাবেলা করে রাজনীতির মাঠে টিকে থাকতে পারবে, সেটাই হলো আমাদের দেখার বিষয়। রাশেদ খান, প্রশ্ন এটাই যে আসলে এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করবে? আমি সামনে চ্যালেঞ্জ দেখছি, তবে সেটা মোকাবেলা করার মতন সক্ষমতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আছে, বিএনপির আছে। বিএনপি তো আর মানে হঠাৎ উদয় হওয়া দল না। একটি বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এদেশের জনগণের নেতৃত্ব দিয়েছেন এবং তিনি একটি দলের প্রতিষ্ঠাও করেছেন। সেই বিপ্লবের দলটি হলো বিএনপি। সুতরাং বিএনপির সামনে চ্যালেঞ্জ আসবে, বিএনপি সেটা ইনশাল্লাহ সক্ষমতার সহিতই মোকাবেলা করতে পারবে। তবে আওয়ামী লীগের তুলনায় জামাত ইসলামকে মোকাবেলা করা কঠিন, কারণ এই জামাত ইসলাম তারা দেশ বিরোধী, তারা চক্রান্তকারী, তারা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্রকে বিশ্বাস করে না। এই কথাগুলো আমাদের এনসিপির বন্ধুরাই বলছিল। তারা আরও বলছিল 71-এর দায় যাদের আছে তাদের সাথে আমরা জোটে যাব না, যারা 71-এর দায় যাদের আছে তারা তাদের নেতৃত্বকে বা জামাতের নেতৃত্বকে, নাহিদ ইসলাম নিজেই বলেছে, এদেশের মানুষ গ্রহণ করবে না। আমিও বিশ্বাস করি খুব দ্রুতই এনসিপি হয়তো ক্ষমতার ভাগ বাটোয়ারার জন্য জামাতের সাথে আতাত করেছিল। আমি শুনেছি যে এনসিপি নির্বাচনী কার্যক্রমের জন্য 100 কোটি টাকা পেয়েছে। এই যে এনসিপি বিভিন্ন দলকে টাকা দিল, শুধুমাত্র এনসিপিকে না, দুঃখিত, জামাত ইসলাম বিভিন্ন দলকে টাকা দিল, শুধুমাত্র এনসিপি না, তার জোটে আরও যারা গিয়েছে সবাইকে টাকা দিয়ে কিনে নিয়েছে এই জামাত ইসলাম। অর্থাৎ ইসলামী ব্যাংক তাদের কেন দরকার? এখান থেকে গ্রাহকের টাকা তারা সেখানে জমা হবে। এই যে আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তথ্য দিয়েছেন, 22,000 কোটি টাকা ক্ষুদ্র ঋণের নামে দেওয়া হয়েছে, বলা হয়েছে আমরা ক্ষমতায় গেলে এটা দেয়া লাগবে না। মানে এইভাবে মানুষকে তারা বিভ্রান্ত করেছে। তারা নির্বাচনের সময় এমন কোনো অন্যায় কাজ নাই যা করে নাই। দেখেন, এই ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা ঋণ দিয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যপত্র বিস্তারিত তুলে ধরেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কোনো উত্তর তারা দিতে পেরেছে? কেন লাগবে ইসলামী ব্যাংক আপনাদের? আওয়ামী লীগের সময় কেন লাগে নাই? কেন আপনাদের শেয়ারগুলো বিক্রি করেছিলেন আপনাদের যারা জামাত সংক্রান্ত নেতৃবৃন্দ ছিল? আর এখন এসে হঠাৎ করে আপনাদের ইসলামী ব্যাংক ছাড়া লাগবে না, মানে আপনাদের বাংলাদেশ ব্যাংক ভালো থাকুক আর না থাকুক সমস্যা নাই, ইসলামী ব্যাংক ভালো থাকতে হবে। কারণ ইসলামী ব্যাংক হলো জামাত ইসলামের নেতাদের, তাদের কর্মীদের, সন্তানদের চাকরির একটা পুনর্বাসন কেন্দ্র। কিন্তু আমার কথা আমি শেষ বলি, আমার কথা হলো যে এত ষড়যন্ত্রের পরেও জামাত ইসলামকে কিন্তু নিয়েই বিএনপি সরকার দেশ পরিচালনা করতে চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন যে আপনাদের ছাড়া আসলে আমরা পরিপূরক নয়, আমাদের ছাড়া আপনারা নয়। তিনি যারা অপোজিশন লিডার তাদের বাসায় গিয়েছেন, এর থেকে আর কি আন্তরিকতা দেখতে চান? জামাত ইসলামের মধ্যে কোনো আন্তরিকতা আছে ষড়যন্ত্র ছাড়া? কিচ্ছু নাই। অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আসলে আমি আরেকটি শুনতে পারলাম না। আমি একটু সোহরাব হাসানের কাছে চলে যেতে চাই। স্থানীয় সরকার নির্বাচনটাই যখন এখন প্রসঙ্গ, তখন সেখানে এই যে টাকার খেলা কিংবা ভোট কেনা বেচা কিংবা পেশি শক্তি প্রদর্শন, এই বিষয়গুলো তো এক ধরনের প্রভাব ফেলবে। সৌরভ ভাই, কি মনে হয়? না, এটা তো আমাদের নির্বাচন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়ারই অংশ, এটা অস্বীকার করা যাবে না। যার যেখানে দাপট বেশি, অর্থবল বেশি, পেশি শক্তির বেশি, সেখানে নির্বাচনে ফলাফলকে প্রভাবিত করে। এটা ধরে নিয়েও ব্যক্তিগত ভাবমূর্তি, দলের সমর্থক, সাংগঠনিক শক্তি, এসব সম্বল করেই, পুঁজি করেই নির্বাচনের লড়াই নামবে। নির্বাচনটি যদি আমরা ধরে নেই যে সেপ্টেম্বর, অক্টোবর বা অক্টোবর নভেম্বরে হবে বছরের শেষে, আজকে হচ্ছে জুন মাস, জুন মাসের প্রথমার্ধ। জুন থেকে নভেম্বর কিন্তু কম সময় নয়। যদি 6 মাস ধরি, এই 6 মাসে কিন্তু বিএনপির জন্য যে চ্যালেঞ্জ বললেন, সেই চ্যালেঞ্জ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, নিত্য পণ্যের মূল্য সহনীয় করা, অর্থাৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। তৃতীয় হচ্ছে যে প্রশাসন এবং রাষ্ট্র পরিচালনার যেসব উপাদান, যেসব উইং বা যেসব প্রতিষ্ঠান, সেগুলোকে কিভাবে পরিচালনা করা হয়। ন্যায়, আইনের শাসন এবং ন্যায় বিচার এটা নিশ্চিত করা। তাই এক্ষেত্রে বেশ ঘাটতি আছে, এটা স্বীকার করতে হবে। দলের শৃঙ্খলার বিষয় আছে, দলীয় শৃঙ্খলা এখনো পুরোপুরি ফিরে আসছে বলা যাবে, কারণ জাতীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জাতীয় নির্বাচনে ছিল, নির্বাচনের পর যে বিএনপির এখন ক্ষমতায়, সুতরাং বিশৃঙ্খলা আরো সংখ্যা আছে। কেউ পেয়েছে, কেউ পায়নি। এই যে লড়াই, এই যে দ্বন্দ্ব, সেটি নির্বাচন পর্যন্ত, স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত কিভাবে সামাল দেবে, সেটি আমি মনে করি তার উপরে নির্ভর করবে নির্বাচনের ফলাফল, বিশেষ করে ক্ষমতাসীন দলের। অসংখ্য ধন্যবাদ সৌরভ হাসান, ডাক্তার মিজানুর রহমান এবং রাশেদ খান, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দেশ সাম্প্রতিক সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। শুভরাত্রি।